একাত্তর জার্নাল এবং আপনাদের সাথে আছি আমি মিথিলা ফারজানা। এবং আপনারা তো জানেনই যে একাত্তর জার্নালে সারাদিনের খবরাখবর নিয়ে বিশ্লেষণ করবার জন্য আমরা এখানে অতিথিদেরকে ডাকি এবং খবরাখবরগুলো বিশ্লেষণ করবার জন্য অনলাইন নিউজ পোর্টালগুলো, পত্রপত্রিকা এবং তার সঙ্গে সঙ্গে আর যে সোশ্যাল মিডিয়ার খবরগুলো যতটুকু আপনাদেরকে দেখাতে পারি আমরা ততটুকু দেখাবার চেষ্টা করি, আলোচনা করবার চেষ্টা করি, জানার চেষ্টা করি যে ভেতরেও আর কোনো খবর আর কেউ আমাদেরকে দিতে পারেন কিনা, সাহায্য করতে পারেন কিনা আমাদের সহকর্মীরা। আর সর্বশেষ যে কোনো খবর আপনাদেরকে দেওয়ার জন্য আমরা নিশ্চয়ই তৎক্ষণাৎ সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাবার চেষ্টা করব। একাত্তর জার্নাল টেবিলে আজকে যারা যোগ দিয়েছেন তারা হলেন ডিবিসির প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষক খন্দকার ফারজানা রহমান। আপনাদের দুজনকে একাত্তর জার্নালে স্বাগত জানাচ্ছি। খুব সঙ্গত কারণে আজকে আসলে একটি বিষয় যদিও একটি, তবু আমি নিশ্চিত করে বলতে পারি আপনারা নিশ্চয়ই একমত হবেন আমার সাথে যে তার অনেক অনেক দিক রয়েছে, বহু দিক নির্দেশনাও নিশ্চয়ই আমাদের দরকার এখন এই সমস্ত সমস্যাগুলোকে উৎপাদন করার জন্য। আজকে এটির সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য এসছে, মতামত এসছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব নিশ্চয়ই। কিন্তু ফারজানা রহমান, আমি আপনাকে দিয়ে শুরু করছি। মানে আমি নিজেও ঠিক জানি না আসলে কিভাবে শুরু করব, কারণ ঘটনার পর থেকে, শুক্রবারের পর থেকে আমাদের কাছে যেই ব্যাপারগুলো উঠে আসছে তার মধ্যে একটি হচ্ছে যারা জঙ্গি সন্দেহে যাদেরকে মারা হয়ে নিহত হয়েছেন যারা সেই দিন, তাদের পরিচয় এবং সেই পরিচয় অত্যন্ত উদ্বেগের। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। আমরা এতদিন পর্যন্ত জানতাম যে নানান ধরনের কারণ, বিভিন্ন সামাজিক অনিরাপত্তা, সমাজের নিচুতলার মানুষের মধ্যে বিভিন্ন লোভ লালসা ইত্যাদি দেখিয়ে হয়তো তাদেরকে বিপথে নিয়ে আসা হয়। কিন্তু যারা ছিলেন সেদিন তারা অত্যন্ত উঁচুতলার মানুষ, উঁচুতলার সন্তান, অভিভাবকদের সন্তান, ভালো স্কুল, সচ্ছল পরিবারের, ভালো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া। কি হচ্ছে, আপনি কি কিছু বুঝতে পারছেন কিনা? আসলে ধন্যবাদ। এবং যেটা আমি বলতে চাই শুরুতে, যে শুক্রবারে যে ঘটনাটা ঘটেছে, আমি জানি আপনারা সবাই একমত হবেন, এই ঘটনা আসলে আমরা খুবই স্তম্ভিত। এবং আমি জানি যে আমার মতো হয়তো সাধারণ সবাই বিক্ষুব্ধ, কিন্তু আমি এটাও নিজেকে আসলে বোঝানোর চেষ্টা করি যে আমরা শঙ্কিত, বিক্ষুব্ধ এবং আমরা শোকাহত, কিন্তু আমরা পরাজিত না। কারণ আমরা এমন একটা জাতি যে আমাদের আসলে এই জায়গায় এসে পরাজয় বরণ করার কিছু নেই। আর আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আসলে আমি যখন এগুলো গতকাল থেকে জানতে পারছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে এসেছে যে তাদের পড়াশোনা বা তাদের ব্রট আপ কোথায়, তো ওটা দেখার পর আসলে আমিও খুব উদ্বিগ্ন এই দিক থেকে যে আমরা এতদিন একটা ট্র্যাডিশনাল মাইন্ডসেট আমাদের ভিতরে ছিল যে সন্ত্রাস তারাই হবে যারা হচ্ছে গরিব, তারা পেটের তাগিদে খারাপ কাজ করে, অপরাধ করে, এবং হয়তোবা কেউ বানভাসী, কারো বাড়িঘর চলে গেছে। এই ধরনের কারণগুলো আমাদের বাংলাদেশের কনটেক্সটে আমরা ক্রিমিনোলজিক্যাল বিভিন্ন পার্সপেক্টিভ থেকে বিচার করি। তাদেরকে প্রলুব্ধ করা সহজ, সেরকমও হয়তো অনেকে ভাবতেন। হ্যাঁ, এটাও হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে যেটা আমরা দেখলাম আসলে যে তারা সানিডেল বা স্কলাস্টিকার মতো ভালো ভালো জায়গায়, যেখানে আমরা বলতে পারি সমাজের উঁচুতলার মানুষের সন্তানদের পড়াশোনা করার স্কোপ তৈরি হয়, কারণ প্রচন্ড রকম টিউশন ফি আপনি জানেন। সো সেসব সন্তানরা আসলে সেখানে কি পড়ছে বা কি শিখছে, বা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর আসলে কারিকুলামটা কিরকম করে আসলে তৈরি হচ্ছে বা কারা এটাকে মনিটরিং করছে, আমার আসলে সেখানে প্রশ্ন দেখা দিয়েছে। এবং আমি হয়তো পরবর্তীতে আরো কিছু যোগ করব যে আসলে আমাদের যে অসাম্প্রদায়িকতার যে ঐতিহ্য, আমরা যে কারণে আসলে মুক্তিযুদ্ধ করেছি, সেই নোশনগুলা বা সেই পারসেপশনগুলা আমাদের ইংলিশ মিডিয়াম বা বড় বড় স্কুল কলেজগুলোতে আসলে কতটুকু শিক্ষা দেওয়া হয় বা কতটুকু নৈতিকতা শিক্ষা দেওয়া হয়, আসলে এই ঘটনাগুলো দেখার পর থেকে দুদিন আমার শুধু এই প্রশ্নগুলোই মনের ভিতরে উঠে দিচ্ছে। ফারজানা রহমান, আমি আসবো আপনার কাছে, কিন্তু আমি সত্যি এই প্রশ্নটা মানে শিক্ষকতার সাথে যুক্ত থাকার দায় থেকেই হয়তো মাথায় ঘুরছে যে শুধুই কি ইংলিশ মিডিয়ামে এই মূল্যবোধের শিক্ষা থেকে দূরে চলে যাচ্ছে, শুধুই কি ইংলিশ মিডিয়াম, নাকি আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা থেকে মূল্যবোধের শিক্ষাটা একেবারেই মানে অনুপস্থিত কিনা, এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডটাও অনুপস্থিত কিনা, আমার খুব মানে এটি জানবার ইচ্ছা। এবং নিশ্চয়ই এটি নিয়ে আমরা আলোচনা করবো একসময়। মঞ্জুরুল ইসলাম, আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন বিশেষ করে সামাজিক গণমাধ্যম যেগুলো রয়েছে সেগুলো এখন ভীষণ রকমের সক্রিয়, অনেক তথ্য আসছে। এই প্রত্যেকটি তথ্যের মধ্যে নিব্রাস ইসলাম এর আগের ছবিটি আমি যদি দেখতে পারি, এর আগের যাকে দেখা যাচ্ছে সে মনাশ ইউনিভার্সিটিতে পড়েছে এবং মালয়েশিয়ার মনাশ ইউনিভার্সিটি অত্যন্ত ব্যয়বহুল একটি ইউনিভার্সিটি।
এর নাম খুব সম্ভবত রোহান ইমতিয়াজ, এবং এর আগে যাকে আমরা দেখছিলাম নিবরাস ইসলাম, এবং এটি মোটামুটি নিশ্চিত যে এই ছেলেটি এই রোহান ইমতিয়াজ না, এর নাম এটা মুবাশ্শের, সেও নিখোঁজ ছিল কিছুদিন ধরে, স্কলাস্টিকা স্কুলের ছাত্র। এবং এরপর আছে রোহান ইমতিয়াজ, এবং এই ছেলেটিও অনেকদিন ধরে, 6 মাস ধরে প্রায় নিখোঁজ, গত বছরের ডিসেম্বর থেকে। এবং এদের প্রত্যেকের নামে একটা থানায় জিডিও করা আছে, অনেকের নামে। নিবরাসের বিষয়টি এখন আমরা জানতে পারছি না, যদিও এদের বিভিন্ন রকমের নাম আমরা দেখেছি, কারণ এই যে তথাকথিত আইএস এর যে সাইট ইন্টেলিজেন্স, তাতে তাদের নাম দেওয়া হয়েছে ভিন্ন, একেবারে সেটি মধ্যপ্রাচ্যীয় কিছু নাম। এবং পুলিশের যে ছবিগুলো পাঠানো হয়েছে সেখান থেকে আকাশ, বিকাশ, ডন, রিপন, বাঁধন, এরকম কিছু নাম। মঞ্জুর ইসলাম, আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন আসলে আমার কোনো প্রশ্ন খুব বেশি করবার নেই, কারণ সবই আমার কাছে প্রশ্ন, সবটাই ধাঁধা। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি। এবং আপনি যেমনটি সূচনায় বললেন যে এটা কেবলমাত্র বাংলাদেশের না, আজকে সারা পৃথিবীর মানুষের, জনগণের এবং রাজনৈতিক নেতৃত্বের আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু এই ঘটনাটি। আপনি যদি গত 24 ঘন্টা ধরে যদি আপনি দেখেন, বা তারও বেশি সময় ধরে, অর্থাৎ ঘটনাটি ঘটবার সময় থেকে, এইটা কি আমাদের জন্য ভালো না খারাপ, এইটা অনেকভাবে বিশ্লেষণ করা যায়। তবে আমি শুরুতে ওই জায়গাটা একটু রেশ ধরে বলতে চাই, যে প্রশ্নটি আপনি করেছেন, যে আমার ধারণা এই মুহূর্তে আমাদের দুটি বিষয় ভাবা দরকার। একটি, এই ধরনের ঘটনা কেন ঘটলো এবং আমরা ভবিষ্যতে যেন না ঘটে। কেন ঘটেছে এটার অনুসন্ধান করলে ভবিষ্যতে না ঘটার পথগুলো আমরা বের করতে পারবো। মানে আমাদের যেই দুর্ঘটনা ঘটে গেছে এটা কিন্তু আমাদের কল্পনার বাইরে। আমরা 16 কোটি মানুষের বাংলাদেশ, আমাদের গোয়েন্দা বাহিনী তৎপর, আমাদের নিরাপত্তা বাহিনী বিভিন্ন রকম তৎপরতা চালাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তার প্রায় প্রতিটি বক্তব্যেই কিন্তু তিনি সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেন না, খালি বিভিন্ন পদক্ষেপের কথাগুলো উল্লেখ করেন। এই সক্রিয় অবস্থায় আমাদের এই ঘটনা যখন ঘটে, আমাদের চিন্তার বাইরে গিয়ে, যেটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাবতে পারেনি এই ধরনের ঘটনা ঘটতে পারে, সে জায়গায় আমাদের শঙ্কিত হবার, যেটা বললেন মিস ফারজানা, অবশ্যই শঙ্কিত হবার, স্তম্ভিত হবার, এবং এ থেকে শিক্ষা নিয়ে আমাদের আগামী দিনের নিরাপত্তা নিশ্চিত করবার। আমি সূচনায় খালি এইটুকু বলতে চাই যে আপনার এই টেবিলে এর আগেও আমরা বলেছি, আমরা যখন বড় হয়েছি ছোটবেলা একেবারে স্কুলে, আমরা স্কুলের পাশাপাশি আমরা কিন্তু সামাজিক মূল্যবোধ শেখার জন্য, মানবিক মূল্যবোধ শেখার জন্য স্কুলে তো একটা ছিলই পাঠ্যক্রমের পাশাপাশি, শিক্ষকদের কাছ থেকে, আমাদের পরিবারে ছিল, গুরুজনের কাছ থেকে, আমাদের সমাজে ছিল, যেটা আমি বারবার বলি, খেলা ঘরের আসর, আমাদের কুচিকাচার মেলা, আমাদের শাপলাকুড়ির আসর, এই ধরনের সংগঠনগুলো, অর্থাৎ একটি শিশু তো গার্লস গাইড ছিল, জুনিয়র রেড ক্রস ছিল। আপনার একটা শিশু তো 5 থেকে 6 ঘন্টা থাকে স্কুলে। এই যে 24 ঘন্টার মধ্যে ঘুমানোর 8 ঘন্টা বাদ দিলে বাকি যে 10 ঘন্টা, 7 ঘন্টা, 5 ঘন্টা, এই সময়টা সে কি করে? আমরা কিন্তু আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছি, মধ্যম আয়ের দেশে গেছি, উচ্চ আয়ের দেশে যাব। আমরা কি কখনো এই শিশুটার মননের কথা চিন্তা করেছি? তাকে কিসে আমরা ব্যস্ত রাখছি সেটা চিন্তা করেছি? আমি একটা ল্যাপটপ, একটা ট্যাবলেট, অথবা একটা আইফোন, অথবা একটা আধুনিক ডিজিটাল ফোন হাতে দিয়েই কি আমি, সে ব্যস্ত আছে বলে কি আমি শান্ত থাকছি? পরিবারের একজন কর্তা হিসাবে, সমাজের একজন অভিভাবক হিসাবে, একজন শিক্ষক হিসাবে আমি মনে করি এই জায়গাটা আমরা গত 1 দশকের বেশি সময় ধরে ভুল করেছি। এখানে 3টি কারণ মূলত, আমি বড় বিশ্লেষণে যাব না, উল্লেখ করতে চাই। একটি হচ্ছে এই জঙ্গিবাদের পেছনে রাজনৈতিক কারণ আছে, সামাজিক কারণ আছে, অর্থনৈতিক কারণ আছে। এবং এই যে রাজনৈতিক কারণ নিয়ে আমরা বিশ্লেষণ হয়, কথা বলে আমাদের নীতি নির্ধারকরা, কিন্তু সামাজিক এবং অর্থনৈতিক কারণটা কিন্তু আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি না, যেটা একটা মূল বীজ, যেখানে নাকি এই বীজ থেকে গাছ তৈরি হয়। আজকে আমরা কেন কল্পনা করি যে, আমরা একসময় কিন্তু আলোচনা করতাম মাদ্রাসাগুলো জঙ্গিবাদের উর্বর ক্ষেত্র। আমরা তো এই ঘটনায় এখন পর্যন্ত যাদের ধরা হয়েছে, আমি তো সত্যি কথা বলতে, তার মানে আমি মাদ্রাসায় শিক্ষাকে খুব প্রসারিত করার পক্ষে বলছি না, সেখানে কিন্তু এই ধরনের তৎপরতা সম্পৃক্ত লোকের সংখ্যা আমরা পাচ্ছি না। দুঃখজনকভাবে এই ব্লগার হত্যা থেকে শুরু করে যে কজন অভিযুক্ত এই পর্যন্ত এসেছে, এর প্রায় 90% হচ্ছে আধুনিক শিক্ষায় শিক্ষিত। তার মানে যেটা অধ্যাপক ফারজানা বললেন যে আমাদের শিক্ষার কারিকুলামে কি আছে,
এইটা যেমন আমি দেখব, আমাদের শিক্ষাঙ্গনগুলোর ভেতরে কি হচ্ছে এইটাও আমাদের দেখা দরকার। এবং শিক্ষাঙ্গনগুলো দুঃখজনকভাবে আমাদের শিক্ষার প্রসার হয়েছে, এগুলো কিন্তু অনেক সময় এই শিক্ষারও একটা কেন্দ্র হিসাবে কাজ হচ্ছে, যেটা আমি মৌলবাদী শিক্ষার কথা বা জঙ্গিবাদের শিক্ষার কথা বলতে চাই। একই সাথে আমার এইটুকু বলবার যে আমরা ডিজিটাল বাংলাদেশের কথা শুনি, অত্যন্ত আধুনিকতার এবং আশার কথা। আমি একটি অস্ত্র বা একটি নতুন গাড়ি কিনে একজনের হাতে দিয়ে দিলাম, ড্রাইভিংটা শিখালাম না, সেই গাড়িতে তো দুর্ঘটনা হবেই। আমি একটি আধুনিক ডিজিটাল বাংলাদেশ তুলে দিলাম, কিন্তু এটাকে আপনার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব, এটাকে প্রপার প্রয়োগের দায়িত্ব, এটা কিন্তু সমাজের সকলের। এটা কেবল সরকারের না, কেবলমাত্র বাবা মা হবে সেটাও না। শিক্ষাঙ্গন এবং বাবা মার মধ্যে সংযোগটা একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি দুঃখের সাথে বলতে চাই এটি একটি বড় কারণ। ফলে এই বিশ্লেষণগুলো আমাদের করতে হবে। নিশ্চয়ই ঘটনা নিয়ে আমাদের আরো কিছু বলবার আছে, এই বিশ্লেষণটাও আমরা আরেকটু বেশি করে করতে চাই। এবং এই ঘটনা এবং ঘটনা পরবর্তী তথ্যের অপ্রাপ্তি বা অতিপ্রাপ্তি দুটো নিয়েই আসলে আমাদের আলোচনা করবার আছে। একটু বিরতির সময় হয়েছে, ফেরত আসি বিরতি নিয়ে ৭১ জানাবে। শুক্রবার রাত ১১টার আগে আর্টিজান বেকারিতে কিলিং মিশন শেষ করে জঙ্গিরা। চার হামলাকারীর ছবি ও পরিচয় নিশ্চিত, নিখোঁজ হয়ে জঙ্গি হয়ে ওঠে উচ্চশিক্ষিত ৪ তরুণ। গুলশান হামলায় সাধারণ মানুষের শোক, আজ নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। জঙ্গিদের বিষাক্ত ছোবলে জর্জরিত দেশ, সন্ত্রাস বিরোধী ঐক্যের ডাক দিলেন খালেদা জিয়া। একাত্তর জার্নাল এবং আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি মিথিলা ফারজানা এবং আমার হাতে আছে অনলাইন নিউজ পোর্টালগুলো। প্রথম আলো সন্ত্রাস নির্মূলে সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, যা মনে হচ্ছে যে জন কেরি ফোন করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তারা জানিয়েছেন যে তারা বাংলাদেশের পাশে আছেন। আমাদের অনেকের বন্ধু ইশরাত, স্বজন, ফারাজ। ইশরাত আখন্দ এই গুলশান ট্র্যাজেডিতে নিহত এবং ইশরাত আখন্দ যেটি বলছেন আসলে এটি খুব সম্ভবত এ.কে.এম. জাকারিয়ার একটি লেখা, আমি যদি ভুল না করে থাকি। হ্যাঁ, এ.কে.এম. জাকারিয়ার একটি লেখা এবং সেখানে বারবারই তিনি বলছেন যে ইশরাত আখন্দ যেহেতু বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, এই এলাকার মানুষদের সাথে এর সাথে জড়িত অনেকের সাথে তার পরিচয় ছিল, তারা তাকে অনেকেই চিনতেন। সদা হাস্যময়ী এই নারীকে সকলেই বন্ধু বলে জানতেন। বিপদে বন্ধুত্বের পরিচয় দিলেন ফারাজ। নিউ ইয়র্ক টাইমসে ফারাজের সঙ্গে যে আত্মীয় ছিলেন তিনি এই তথ্য জানিয়েছেন। ফারাজের দুই বন্ধু অবিন্তা এবং তিরিশা, এই দুজনই তার বিশ্ববিদ্যালয় এবং স্কুলের বন্ধু। তারা একসাথে গিয়েছিলেন এই হোলি আর্টিজানে এবং ফারাজকে চলে যাওয়ার অনুমতি দিলেও জঙ্গিরা, ফারাজ বলেন যে তার বন্ধুদেরকে রেখে তিনি যেতে চান না এবং তার কারণেই ফারাজকেও হত্যা করা হয়। উদ্ধার জিম্মিদের মানসিক স্বাস্থ্য নিয়ে শঙ্কা স্বজনদের, খুব স্বাভাবিক যে ১০-১২ ঘন্টা তারা আটকে ছিলেন। এই সময়ে ২০ জনকে তাদের সামনেই কুপিয়ে হত্যা করা হয়েছে, জবাই করা হয়েছে এবং এখানে ছোট শিশুরা ছিল এবং বাবা মার সাথে তাদেরকেও এইখানে বন্দী থাকতে হয়েছে ১০-১২ ঘন্টা। এই আতঙ্ক, এই হত্যালীলা থামাতে হবে। আজকে বেগম খালেদা জিয়া সাংবাদিকদের উদ্দেশ্যে তার বক্তব্য, আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করেছেন এবং এখানে বারবারই তিনি ঐক্যের ডাক দিয়েছেন। এই মোটামুটি প্রথম আলো। সমকাল আছে, সমকালেও বলা হচ্ছে প্রধানমন্ত্রীকে কেরির ফোন হামলার নিন্দা। একটি বিষয় জানানো দরকার যে প্রধানমন্ত্রীকে শুরুতেই জাপান জানিয়েছেন যে তারা এই ঘটনার জন্য তার পাশে আছেন এবং যে কোনো বিপদে সহায়তা করবেন। এবং আজকে আমরা দেখছি যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ আরো বেশ কিছু দেশ বাংলাদেশের পাশে থাকবার কথা জানিয়েছে। হামলাকারীদের শেকড় খুঁজে বের করব, এটি জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে বলেছেন প্রধানমন্ত্রী। হামলাকারীদের ছবি ও পরিচয় আসছে ফেসবুকে। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, ছবিগুলো দেখে তাদেরই যারা বন্ধু আছেন, যারা সহপাঠী ছিলেন, তাদেরকে চিহ্নিত করেছেন এবং বলছেন যে কোন স্কুলে কোথায় তারা পড়াশোনা করেছে। দেশ সংকটে আসুন ঐক্যবদ্ধ হয়ে। বেগম খালেদা জিয়ার ঐক্যের আহ্বান প্রত্যাখ্যান আওয়ামী লীগের।
আমি যদিও জানি না যে এই প্রতিক্রিয়া এর মধ্যে এসছে কিনা, আমাদের খবরে এখনো দেখতে পাইনি, আমরা সমকাল বলছে এসছে। BanglaBDNews24.com, জঙ্গি নির্মূলে সহযোগিতা দিতে তৈরি যুক্তরাষ্ট্র, গুলশানের হামলাকারী কারা, অর্থাৎ কি তাদের পরিচয়, নিহত হামলাকারীদের মধ্যে হোলি আর্টিজানের পাঁচক। এই ঘটনাটি নিয়েও আমি আসবো, এই প্রশ্নটি নিয়েও আসবো আমি এখানে। শুনশান হোলি আর্টিজান, ঐক্য চাই তবে খালেদাকে নিয়ে নয়। হানিফ, ধর্মের বিকৃত ব্যাখ্যা তরুণদের দানবে পরিণত করেছে কারো একটি বক্তব্য এটি। হামলাকারীরা জেএমবির, এটি পুলিশ প্রধান, পুলিশের মহাপরিদর্শক, তিনি বলেছেন। ঢাকা হত্যাকাণ্ডের নিন্দায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, বান কি মুন তিনি এই নিন্দা প্রস্তাব জানিয়েছেন। গুলশান হামলা, শেফের জবানবন্দি, আমরা 5 জন কমান্ডো অভিযানের আগেই দরজা ভেঙে পালিয়ে যাই। এটি একটি উল্লেখ করবার মতন বিষয় যে এই ঘটনার সাথে ঘটনা ঘটবার আগে বা 20-25 মিনিটের মাথায় হোলি আর্টিজানের যারা কর্মচারী ছিলেন তাদের অনেকেই দরজা ভেঙে বা ছাদ থেকে লাফিয়ে পড়ে অন্যদিকে লাফিয়ে পড়ে বের হয়ে গেছেন। এবং রাত 3টার দিকে হামলাকারীরা আমাদের টয়লেট খুলে বের করে। তারা আমাদের কাছে জানতে চেয়েছিল আমাদের ভেতরে কেউ বিদেশি আছে কিনা। কোনো বিদেশি না থাকায় একটু আমার মনে হয় এটা পড়া দরকার আছে। এটা প্রত্যক্ষদর্শী যে শেফ তার বক্তব্য, দেখা যাক কি বলছে। রেস্টুরেন্টের ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি করছিল জঙ্গিরা। এ সময় রেস্টুরেন্টের ভেতরে সবাই টেবিলের নিচে মাথা লুকিয়ে প্রাণ রক্ষার চেষ্টা করছিলেন। আমরা 9 জন একসঙ্গে টয়লেটে লুকাই, সারা রাত সেখানেই ছিলাম। রাত 3টার দিকে হামলাকারীরা আমাদের টয়লেট খুলে বের করে। তারা আমাদের কাছে জানতে চেয়েছিল আমাদের ভেতরে কেউ বিদেশি আছে কিনা। কোনো বিদেশি না থাকায় তারা আবার আমাদের টয়লেটের ভেতর ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। এবং এই বর্ণনা দিয়ে শেফ শিশির বৈরাগী বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন। গুলশান 79 নম্বর সড়কে তার সঙ্গে বাংলা ট্রিবিউনের কথা হয়। এবং 1.5 বছর ধরে রেস্টুরেন্টে বাবুর্চির কাজ করছেন, প্রতিদিনের ব্যস্ত ছিলেন। এই সময় সে রাতের খাবার তৈরিতে কোনো সমস্যা হয়েছে। এরপরে গুলির শব্দ পান, তার সঙ্গে শেফ বন্ধ করে দেয়। তারা একসঙ্গে ওই টয়লেটে 9 জন ছিলেন। হামলাকারীরা, আমি বুঝতে পারলাম না, আমরা 5 জন কমান্ডো অভিযানের আগে আচ্ছা দরজা ভেঙে পালিয়ে যাই, শুধু জিজ্ঞাসা করেছিল বিদেশি আছে কিনা, এছাড়া আর কোনো কিছু করেনি। কিভাবে বের হলেন? সকাল 7:30টার দিকে টয়লেটের ভেতরে আমাদের দম বন্ধ হয়ে আসছিল। এ সময় টয়লেটের শাওয়ারের ইস্পাতের পাইপ ভেঙে আমরা দরজা ভেঙে ফেলি, চিৎকার করি, আমরা গরিব, পেটের দায়ে এখানে এসেছি, আমাদের ছেড়ে দাও। তখন হামলাকারীরা রেস্টুরেন্টের এক স্টাফকে আমাদের কাছে পাঠায়। তিনি গিয়ে আমাদের বলেন তোমাদের সবাইকে যেতে বলেছে। তখন 4 জন ওর সঙ্গে সামনে যায়। আমরা 5 জন দৌড়ে বাউন্ডারি ওয়াল ডিঙিয়ে বের হয়ে আসি। আমরা সেনাবাহিনীর অভিযানের আগেই বের হই। এরপর পুলিশ আমাদের নিয়ে আসে, জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। কি ধরনের কথোপকথন হয়েছিল? রেস্টুরেন্টটি টয়লেটটি থেকে অনেক দূরে, আমরা গুলির শব্দ ছাড়া আর কোনো কিছু শুনতে পাইনি। কড়া পাহারায় 16 জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এই মুহূর্তের কথা বলা হচ্ছে, ভেতরে কাউকে প্রবেশ করতে। এটি রবিবারের কথা বলছে বাংলা ট্রিবিউন। এরপর রয়েছে ডেইলি জনকণ্ঠ, জঙ্গিরা সবাই জেএমবি, গুলশান হামলায় আইএসআই সম্পৃক্ত, জঙ্গিদের শেকড় খুঁজে বের করা হবে। মোটামুটি এই খবরগুলো আমরা দেখেছি। আমার হাতে যে কয়টি পত্রপত্রিকা ছিল, একটু বিবিসি বাংলাটা বোধহয় দেখার দরকার রয়েছে। গুলশানে নিহত হামলাকারীদের সংখ্যা নিয়ে গড়মিল। বাংলাদেশে আইএসপিআর বলছে কমান্ডো অভিযানের সময় 6 জন হামলাকারীকে হত্যা করা হয়েছে, কিন্তু ছবি প্রকাশ করেছে 5 জনের। এর আগে ইসলামিক স্টেটের পক্ষ থেকে জিহাদিদের যেসব ছবি ছাড়া হয়েছে তাদের সংখ্যাও ছিল 5। জিহাদিদের মুখে কেন এই প্রশান্তির হাসি? ফলে এটা পরিষ্কার, জিহাদি ছবি আইএস যে বার্তাটি দিয়েছে সেটি অত্যন্ত জোরালো এবং স্পষ্ট। ভারতীয় বিশ্লেষকদের ভিন্ন সুর, ওয়াশরুমে লুকিয়েও বাঁচতে পারেনি তারিশি। তারা সবাই আমেরিকান স্কুলে একে অন্যের সহপাঠী। প্রাণ বাঁচাতে তারা 3 জনই আশ্রয় নিয়েছিল একটি ওয়াশরুমের ভেতরে। সকালবেলা খুব সম্ভবত তারিশিদেরকে বের করে হত্যা করা হয়। এবং বাকি সকল আমরা শুনেছি যে বাকি সব হত্যাকাণ্ড রাত 11টার মধ্যেই সম্পন্ন করে জঙ্গিরা। মোটামুটি এই। আর হাতে কিছু পত্রপত্রিকা আছে যেগুলো আমরা হয়তো কিছুক্ষণ পরে দেখব। এর মধ্যে ভোরের কাগজ একটি বিশ্লেষণ করবার চেষ্টা করেছে যে কারণে জঙ্গি মিশনে ঝুঁকছে ধনীর দুলালরা। তারা বলছেন যে সরল মনা ধনাঢ্য পরিবারের সন্তান, উচ্চশিক্ষিত তরুণদের টার্গেট করে জঙ্গি গ্রুপে নেওয়া হয়। শুরুতেই তাদের মগজ ধুলাই করে অ্যাডভেঞ্চারের স্বপ্ন দেখানো হয়। অর্থবিত্তের মোহ না থাকায় সরল মনা তরুণরা কথিত ইসলামী রাষ্ট্র কায়েমের স্বপ্নে বিভোর হয়ে বিপদগামী হয়। কতল মিশন সাজিয়ে বেহেশতের যাত্রী হওয়ার জন্য তাদের ইসলামের কথিত শত্রু খতমের জন্য তৈরি করা হয়, পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয় এবং অত্যাধুনিক মারণাস্ত্র চালনায় পারদর্শী করা হয়। যাই হোক, এই হচ্ছে মোটামুটি আমাদের হাতে যা ছিল। খবর আরো নিশ্চয় সময় পেলে দেখে নেব। আমি একটু
ফারজানা খন্দকার, আপনার কাছে আপনি নিশ্চয়ই খবরগুলো দেখছেন, সেই খবরের মধ্যে একটি বিষয় যে হত্যা মিশন ছিল 30 মিনিটের, যেটি বলছিলাম যে প্রথমেই ঢুকে গুলি এবং পরে জিম্মিদের জবাই করা হয়। আপনি নিশ্চয়ই একটি জিনিস দেখছেন যে এই যে সংখ্যা, এই সংখ্যাতে কিন্তু এক ধরনের গরমিল আছে। কারণ যদিও 6 জন জঙ্গির কথা বলা হচ্ছে, আরেকটি তথ্য দেওয়া দরকার যে আইজিপি কিন্তু আজকে বলেছেন যে তারা কোনো ছবি সরবরাহ করেননি আনুষ্ঠানিকভাবে, যদিও সেই ছবিগুলো সাংবাদিকরা পেয়েছেন, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে পেয়েছেন বলে তারা দাবি করছেন। প্রশ্নটি হচ্ছে যে সংখ্যা একটি গরমিল রয়েছে নিহতদের মধ্যে। এর মধ্যে নিহতদের মধ্যে একজনকে দেখা যাচ্ছে যে শেফের কাপড় পরা, অর্থাৎ যেটি দেখে মনে হচ্ছে যে তিনি ওইখানকার পাচক ছিলেন, তার পরিবারও তাই দাবি করছে। তাহলে ইনি কে এবং সেই 6 জঙ্গি আসলে কারা? কারণ 7 জন যে এখানে আক্রমণ করেছিল সেটি মোটামুটি প্রথম দিন থেকে আমরা শুনছি, আর 5 জনের ছবি প্রকাশ করা হয়েছে, একজনের ছবি প্রকাশ করা হয়নি। আর যে ধরা পড়েছে সে কে সেটিও আমরা এখন পর্যন্ত জানি না। ফারজানা, দেখেছেন নিশ্চয়ই বিষয়টি? হ্যাঁ, আমার কাছে আসলে প্রথমে প্রশ্নটা ছিল যে আসলে কজন মারা গিয়েছে, কারণ প্রথমে যে একটা গ্রুপ পিকচার আমরা মিডিয়াতে পেয়েছি সেখানে 5 জনের লাশ, এবং পরবর্তীতে আলাদা আলাদা করে আমরা বিভিন্নভাবে সিঙ্গেল ফটো বা তাদের লাশের বিভিন্ন সিঙ্গেল ফটো পেয়েছি। তো সেখান থেকে আমরা ধরে নিই যে তার একজন শেফ আছেন যিনি যার পরিবার থেকে ছবি দেখানো হয়েছে যে তিনি শেফের ড্রেস পরা এবং তিনি সেখানকার পাচক ছিলেন। তো আমরা যদি তাকে বাদ দিই, তিনি ছাড়া 4 জন মৃত ঘোষণা করেছে, এবং একজন হচ্ছে, আমি একটু ফারজানা আপনাকে থামাচ্ছি, আমাদের সময় কিন্তু 5 জনের ছবি মিলিয়ে দেওয়া হচ্ছে, এই আমি প্রথম দেখতে পাচ্ছি। এই 5 জনের মধ্যে পাচকের ছবিটা নেই, এই 5 জনের মধ্যে কিন্তু পাচকের ছবিটি কিন্তু নেই এখানে। এবং এই যে একদম সবচেয়ে ডান দিকে যার ছবি দেখা যাচ্ছে তার ছবিটি কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে দেখিনি। আমি সোশ্যাল মিডিয়াতে এই ছবিটি কিন্তু দেখিনি, বাকি 4টি ছবি দেখেছি। এই ডান দিকে একদম যে ছবিটি, এই ছবিটা কিন্তু আইএসএস এর যে আপনার মানে সাইট ইন্টেলিজেন্স সেখানে এসেছে এই ছবিটা, সেটি উপরেরটা। হ্যাঁ, উপরেরটা, কিন্তু নিচের যে ছবিটা, এই ছবিটা কোথাও আমরা এখনো দেখিনি। এবং এই যে মিলিয়ে দেওয়া, এই বাকি 4 জনেরটা মিলিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং যেই ছবিগুলো লাশের ছবি সেখানেও কিন্তু এই 4 জনের ছবি মোটামুটি আইডেন্টিফাই করা গেছে। একটা ছবি, এই ছবিটা কিন্তু আপনি যে সাইট ইন্টেলিজেন্সের যে গ্রুপে, সেখানে কিন্তু এনার ছবিটা নাই, কিন্তু এনার যে লাশের ছবি সেটা কিন্তু আমরা পাচ্ছি। সো এখানে একটা গরমিল বা একটা ধোঁয়াশার ব্যাপার আছে, বা এখানে আমরা একদম সঠিক তথ্যটা হয়তো পাচ্ছি না। আর আরেকটা যেটাতে টোটাল কতজন আসলে মারা গেছেন, সেখানেও আসলে এক ধরনের তারতম্য আছে, যে আসলে কতজন ভিতরে খুন হয়েছেন, এবং আপনি যেটা শুরুতে বলছেন যে একজন শিশু যে মারা গেছে এনকাউন্টারে, তাকে কি আসলে অ্যাড করা হয়েছে কিনা? 20 জনের হিসাবটা কিন্তু শিশুর হিসাব ছাড়াই। তো এই জিনিসগুলো আমার ধারণা একটু আমাদের নিরাপত্তা বাহিনী, তারা বা ল এনফোর্সিং এজেন্সি আমাদেরকে একটু ক্লিয়ার করবেন। তা আমাদের স্বচ্ছতার জন্যই আসলে, এবং আমাদের জানার জন্যই দরকার। যদিও হয়তো তদন্তের স্বার্থে কিছু তারা হয়তো লুকিয়ে রাখতে পারেন বা হাইড করে রাখতে পারেন, বাট এই যে বেসিক কিছু ইনফরমেশন, বিশেষ করে সংখ্যা নিয়ে তারতম্য, এই জিনিসটা আমার মনে হয় সাধারণ মানুষকে আমাদের ক্লিয়ার করা দরকার। মানে যেটি ফারজানা রহমান বলছিলেন সেই বিষয়টি নিয়ে আমার নিজের খুব উৎসুকর জায়গাটা হলো যে এরকম একটি ঘটনার পর স্বাভাবিকভাবে সাধারণ মানুষ তাকিয়ে থাকে যে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি বলছে, এবং সেই আইন শৃঙ্খলা বাহিনী যেটির মানে যেই ঘটনার সাথে একেবারেই সারা দেশের সাধারণ মানুষ জড়িত, সেই জায়গাটিতে কারা মারা গেলেন তাদের পরিবার স্বজনরাও জানতে চান, এবং কারা কারা ভেতরে ছিলেন বা কতজন, অন্ততপক্ষে সংখ্যা এবং নাম যারা মারা গেছেন তাদেরটি তো জানতে চাইতেই পারেন। অবশ্যই এটা একেবারেই মানে যৌক্তিক প্রশ্ন এবং যৌক্তিক সমাধানই আমরা চাই। তবে আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেটা ব্যাপার হচ্ছে কি, আমরা যেমন অনেকগুলো তথ্য যেটা বললেন, সাইট ইন্টেলিজেন্সের ছবিতে যেই 5টা ছবি, এর বাইরে বাকি ছবিগুলো কিন্তু আমাদের মিলিয়ে সাংবাদিকদের উদ্যোগে অথবা আমাদের সোশ্যাল মিডিয়া থেকে আনা। সে জায়গায় কিন্তু যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কিন্তু নিশ্চিত না হয়ে নাম পরিচয় তারা কিন্তু প্রকাশ করতে পারে না, তাদের দিক থেকে একটি অবস্থান। আরেকটি কথা আমি এইটুকু বলতে চাই, আমরা সাংবাদিকরা কিন্তু সেদিন রাতের কথা আপনার নিশ্চয়ই মনে আছে যে প্রথমে এটা লাইভ চালানো হচ্ছিল, এবং সেটা নিয়ে অবশ্যই 2 রকমের মন্তব্য আছে, যে এতে সন্ত্রাসীদের বা জঙ্গিদের উদ্দেশ্য সফল হচ্ছে, তাদের সহযোগিতা করা হচ্ছে না তাদের বন্ধ করা হচ্ছে। সে জায়গায় কিন্তু র্যাবের মহাপরিচালক যখন অনুরোধ করলেন জনাব বেনজির সাহেব, তখন কিন্তু অধিকাংশ টেলিভিশন সাথে সাথেই বন্ধ করে দিয়েছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা স্বপ্রণোদিত হয়ে আপনাদেরকে আপডেটটা দেব,
কিন্তু এইটা সাংবাদিক হিসেবে আমাদের একটু হতাশার। সাংবাদিক মানে আমরা তো জনগণের মুখপাত্র হিসেবেই কাজ করি। আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর 10:30 11টায় বক্তৃতা রাখতে পর্যন্ত কিছুই জানতে পারলাম না। আমরা অপেক্ষা করলাম আনুষ্ঠানিকভাবে, তারপরে অবশ্য শেষে তারা 1:30টার সময় একটা সংবাদ সম্মেলন করে সংখ্যাটা অন্তত জানালেন। কিন্তু উৎসুকটা আমাদের নানান কারণে। একটি হচ্ছে এই যে এরপরে যে তথ্যগুলো আমরা পাচ্ছি, সন্তান 6 মাস ধরে নিখোঁজ, সেই তথ্য পরিবারের লোকেরা জানে না, আমরা নাগরিকরা তো স্তম্ভিত, সাধারণ পরিবারের মানুষ যারা। আমি একটু প্রশ্নটা করে রাখি, যেমন আপনি যেটি বলছিলেন, যে আমি প্রশ্নটা আরো একবার যদি ছোট করে আপনাকে জানাই, সেটি হলো আইএসপিআর এর পক্ষ থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে 20 জন নিহত হয়েছেন। এই কথাটি একদম স্পষ্ট আকারে আইএসপিআর আনুষ্ঠানিকভাবে বলেছে, এবং সেই হিসাবটিও কিন্তু আমরা জানি কতজন জাপানি, কতজন ইতালীয় এবং কতজন বাংলাদেশি। তাহলে যে শিশুটি মারা গেল এনকাউন্টারে, যেটি আমরা গতকালকে 71 জার্নালে শুনলাম, মানে সে তো এই 20 জনের বাইরে। এক্স্যাক্টলি। আমার ধারণা এই ব্যাপারটা নিয়ে, যেমন আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন, আমরা সকলেই জানি, সকাল হলে পরে তাদের মানে লাশের প্রতি শ্রদ্ধা জানাতে, সেই জায়গায় আমার ধারণা তখনই, আমি আপনাদের সকলের সাথে আমারও প্রশ্ন, আমরা উত্তরটি চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে, কারণ লাশগুলো তো কোথাও উবে যায়নি, এটা সরে যাওয়ার কোনো সুযোগ নাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কেউ সেখানটায় প্রবেশ করতে পারেনি এখন পর্যন্ত ঘটনার পরে। ফলে সেই জায়গায় সেই লাশগুলো আছে, এবং আজকেও কিন্তু আপনাদের টেলিভিশন সহ অন্যান্য গণমাধ্যমগুলো আমরা কভার করেছি যে সেখানে কিন্তু স্পেশাল ব্রাঞ্চের লোকেরা গিয়েছে, তারা নতুন করে কোন রকমের তাদের তদন্ত করার স্বার্থে যে সমস্ত এভিডেন্স নেওয়া দরকার সেগুলো নিয়েছে। তার মানে যে কোনো মৃতদেহ, সেটা যে কোনো বয়সের হোক, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের বা দেশি বিদেশি, প্রত্যেকটি মৃতদেহ কিন্তু সংগ্রহ করা হয়েছে। এবং আমার ধারণা তারা যেহেতু 20 পর্যন্ত বলেছেন, কোনো সংশোধন হয়নি, এই শিশুটার ব্যাপারে সত্যি কথা তারা না বলা পর্যন্ত আমাদের পক্ষে নিশ্চিত হওয়াটা একটু ডিফিকাল্ট। কিন্তু এই উত্তরটি আমরা আগামীকালের মধ্যে পাবো বলে আশা করি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যখন সেখানটা যাবেন, তিনি নিশ্চিত করে এই প্রকৃত ঘটনায় ক্ষতিগ্রস্ত কারা, প্রত্যেকটা মানুষ সম্পর্কে আমরা জানতে চাই। এর সাথে আমি খালি একটু উল্লেখ করি, সাইট ইন্টেলিজেন্সে কিন্তু 5 জনের ছবি দেওয়া হয়েছে, সেই 5 জনের সংখ্যাটা মিলেছে। এখন আমাদের নাগরিকদের প্রশ্ন, ওই যেটা বললেন পাচকের কথা, তিনি কি তাদের সহযোগী হিসেবে থাকার, তো যেহেতু তারা দাবি করেন নাই, হয়তো না, সেই ক্ষেত্রে তিনি বাইরে থাকতে পারেন। এই সকল প্রশ্নের উত্তর মিলবে যারা বাইরে বেরিয়ে এসছেন তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদের পরে, সাক্ষাৎকারের পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের নিশ্চিত করবেন ভবিষ্যতে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার সাথে। আমি একটু জানিয়ে রাখি যে আমাদের সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে ডক্টর এম কামরুজ্জামান মজুমদার, বিভাগীয় প্রধান, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আশা করছি বড় পর্দায় তাকে আমরা দেখতে পাবো। ডক্টর কামরুজ্জামান মজুমদার, আপনাকে 71 জার্নালে স্বাগত জানাচ্ছি। আমার মনে হয় যে আমরা আপনার সাহায্য প্রার্থী কেন আপনার দ্বারস্থ হয়েছি, সেটি হয়তো এখন আমাদের দর্শকরা সকলেই বুঝতে পারছেন। যে আমার একটি জানবার আগ্রহ, একটি কৌতূহল, যে কোন জায়গায় পৌঁছলে এবং কোন জায়গায়, যেটিকে ইংরেজিতে ইনডক্ট্রিনেশন বলে, বাংলাটি অনেকে মগজ ধোলাই বলছেন, কিন্তু মানে প্রশ্নটি হচ্ছে যে কোন পর্যায়ে গেলে একজন মানুষ কোনো এক অদেখা বস্তুর লোভে 20 জন নির্দোষ মানুষকে কুচি কুচি করে কাটতে পারে। মানে এই জায়গায় কি করে একটা মানুষকে পৌঁছে নিয়ে যাওয়া যায়, মনস্তত্ত্বের কোন জায়গায় নিয়ে যাওয়া গেলে এরকম নৃশংস হয়ে উঠতে পারে একজন মানুষ? এটা আসলে অনেকগুলো পদ্ধতি আছে, অনেকগুলো রিজন, এক একটা মানুষের জন্য এক একভাবে কাজ করে। যেমন আপনার ক্ষুধা লেগেছে, আপনি ভাত দিয়ে ক্ষুধা নিবৃত্তি করতে পারেন, কেউ হয়তো রুটি খেয়ে নিবৃত্তি করবে, যার যার পাস্ট এক্সপিরিয়েন্স, চয়েস, এরকম নানান রকম ফ্যাক্টর থাকে। তো যারা এই ধরনের কাজগুলোতে ইনভলভ থাকেন বা যাদেরকে ইনডক্ট্রিনেট করা হয়, যারা করেন তারা ওই ব্যক্তিগুলোর ওই জায়গাগুলো খুঁজে বের করেন যে কাকে কোন প্রসেসে কি করলে কিভাবে কাজগুলো করা যায়। সাধারণত এই বিষয়ে যারা কাজ করেন, তারা এই বিষয়ে যারা গবেষণা করেন, তারা অনেকগুলো ফ্যাক্টরের কথা বলেন, সেই সবগুলো মিলে একত্রে বা একসাথে আলাদা আলাদা করে হতে পারে। আমরা কমনলি যেটা দেখি, আপনি এইমাত্র বললেন মগজ ধোলাইয়ের কথা, সত্যজিতের একটা পুরনো মুভি আছে, খুবই পুরনো, অনেক পুরনো, হীরক রাজার দেশে। ওখানে একজন বৈজ্ঞানিক একটা যন্ত্র আবিষ্কার করে যার নাম হচ্ছে মগজ ধোলাই যন্ত্র। ওটার বেসিক কাজ হচ্ছে, ওখানে একটা খুবই সুন্দর একটা সেন্টেন্স আছে, বিরুদ্ধ মন্ত্র যত আর ধুয়ে মুছে সব একাকার। মানে বেসিক জায়গাটা হচ্ছে আপনার মাথায় যে মন্ত্র হয় সে সরিয়ে দিয়ে আরেকটা মন্ত্র ইমপ্ল্যান্ট করতে হয়। সোজা কথা এরকম, ব্যাপারটা এরকম যে যদি আপনার যে আইডিওলজি সেটাকে খুঁত ধরতে পারে বা সেটাকে যদি কেউ ভুল প্রমাণ করতে পারে,
হিউম্যান বিং একটা নেচার হচ্ছে মানুষের, সব মানুষই আমরা একটা আইডিয়া নিয়ে বাঁচি, একটা একটা সেলফ লার্নিং, একটা প্রসেস, লাইফস্টাইলের প্রসেস আছে। কেউ যদি এটা হঠাৎ করে সরিয়ে ফেলে তখন আমরা দিশাহারা হয়ে পড়ি, আমাদেরকে আরেকটা কিছু আঁকড়ে ধরে বাঁচতে হয়। তো এখানে যে প্রসেসটা হয় ইন্ডাক্টিনেশন প্রসেসে, প্রথমে আপনার যে ভেতরের যে আইডিওলজিগুলো আছে সেগুলিকে হয় ভাঙা হয়, বা সেটাতে দেখানো হয় যেটাতে ভুলটা কোথায়, বা সেখানে এরর আছে সেটা যদি দেখানো যায়, এরপর ওরাই আরেকটা সাপোর্ট দেয় যে দিস ইজ বেটার দ্যান দ্যাট। এবং এখানে দুটো জিনিস ঘটে, একটা হচ্ছে আমার কিছু নাই বা আমার যা ছিল ভুল ছিল, এখন আমি দেখতে পাচ্ছি আরেকটা জিনিস আমার সামনে আছে এবং যেটাকে বলা হচ্ছে এটা বেটার ওয়ে। সুতরাং আমি কিন্তু মানে আমার কিচ্ছু নাই, ভাসছি নদীর মধ্যে, একটা খড়কুটে আঁকড়ে ধরলাম, এরকম একটা জিনিস তৈরি হয়। এবং এটা যে এত সিম্পল তা কিন্তু না, শুনতে মনে হচ্ছে অনেক সিম্পল, এটার প্রসেসটা খুবই লম্বা, খুবই ডিটেইলড। এবং এখানে আরো কতগুলো ফ্যাক্টর যোগ হয়, যেমন ধরেন ওদেরকে দেখানো হয় যে এই প্রসেসটা বেটার ওয়ে, কারণ হচ্ছে অতীতে যা হয়েছে, যে প্রবলেমগুলো আমাদের আছে সেই প্রবলেমগুলো অতীতের আইডিওলজির কারণে। যদি এই নতুন আইডিওলজিটা নেওয়া যায় তাহলে প্রবলেমগুলো সলভ হতে পারে। এখানে বেশ কয়েকটা কনসেপ্ট একসাথে আসছে। একটা হচ্ছে আমি একটা সলিউশন অফার করছি যেটা আগের মেথডে ছিল না, এবং আগের প্রবলেমগুলো এই সলিউশনটা না থাকার কারণে হচ্ছে, সুতরাং দিস ইজ বেটার ওয়ে, এক নাম্বার। দুই নম্বর হচ্ছে খুব কমনলি এটা করা হয় যে ভিকটিম, উই ভার্সাস দেম, এই পারসেপশনটা তৈরি করা হয়। এটা আমি খুব কমনলি, আমার পিএইচডি হচ্ছে চাকমা বাঙালি কনফ্লিক্ট নিয়ে, যেখানে আমি দেখেছি যে বাঙালি এবং চাকমাদের মধ্যে এই বিভাজন তৈরি করা, হ্যাঁ বিভাজন তৈরি করা শুধু না, বিভাজনটা যতটুকু না তার চেয়ে বড় করে দেখানোর চেষ্টা করা হয়, ফাটলটাকে বড় করে দেখানোর চেষ্টা করা হয়। এটার ফলে হয় কি, আমি এবং তারা এই দুটো গ্রুপ হয়ে যায়, এবং গ্রুপ যখন হয়ে যায়, যদি তাদেরকে আমি, একটা টার্ম আছে আমরা সাইকোলজিস্টরা বলি ইনফ্রাহিউম্যানাইজেশন বা ডিহিউম্যানাইজেশন, তাকে যদি আমি প্রমাণ করতে পারি যে ও মানুষ হওয়ার জাতেরই না, আমেরিকান, ও তো খ্রিস্টান, ও তো পশু, ও মানুষের জাত না, সুতরাং ওকে ইজিলি আমি খুন করতে পারি। আমি তেলাপোকা মেরে ফেলতে পারি, কারণ তেলাপোকা তো মারা যায়, তেলাপোকা তো মানুষ, প্রাণী, মানে প্রাণীর যোগ্যতাই নেয় ওর। সিমিলার কনসেপ্ট কিন্তু আমরা অন্যান্য যেসব জেনোসাইড যেসব দেশে হয়েছে, যেমন আমরা যদি হিটলারের সময়ের কথা চিন্তা করি, জার্মানিতে যখন হয়েছে ইহুদি যখন মারা হলো, ইহুদিদেরকে বলা হতো ওরা হচ্ছে রেলগাড়ি ভরে ভরে, ক্যাটল যেরকম আসে গরু ছাগল, ওরা হচ্ছে গরু ছাগল নিয়ে আসছে রেলগাড়ি ভরে ভরে, ওরা গরু ছাগলের মতো, ক্যাটল হার্ট যেরকম আসে ওরকম নিয়ে আসছে, সুতরাং ওদেরকে জবাই করা যায় বা খুন করে ফেলা যায়, কিছু এটা লাইফের কোনো ভ্যালু নাই। রুয়ান্ডার জেনোসাইডে আমরা দেখছি ওদেরকে ককরোচের সাথে তুলনা করা হয়েছে, যে তুৎসিরা হচ্ছে ককরোচ, সুতরাং হুতুদের কাজ হচ্ছে ককরোচকে যেমন মেরে ফেলা যায়, এটা নোংরা ফিলথি প্লেস করে ফেলছে ওয়ার্ল্ডকে, ওদেরকে মেরে ফেলা যায়। ডক্টর কামরুজ্জামান, একটু থামাচ্ছি আপনাকে, খুব জরুরি আলাপে আছি আমরা বিরতি নিয়ে ফেরত আসছি। তবে আপনার কাছে একটা প্রশ্ন আমি রেখেই যেতে চাই, সেটি হলো এই যেমন প্রক্রিয়াটির কথা আপনি বলছেন, তার সঙ্গে সঙ্গে আমার বেশি করে মনে পড়ছে নিশ্চয়ই এই প্রক্রিয়াতে একটা বড় ভূমিকা পালন করে পরিবার, তার ভূমিকাটি কি জানতে চাইবো এই বিরতির পর। মিথিলা ফারজানা আছে আপনাদের সঙ্গে, এবং আমার সাথে আছেন মঞ্জুরুল ইসলাম, ফারজানা রহমান, এবং আরো আছেন ডক্টর এম কামরুজ্জামান মজুমদার। ডক্টর মজুমদার, আপনি আছেন আমাদের সঙ্গে এবং আপনি আলাপ করছিলেন যে কি করে এই প্রক্রিয়াটি মানুষের মনস্তত্ত্বে কি করে আসলে দখল নেওয়া হয়। এই মনস্তাত্ত্বিক দখলের প্রক্রিয়ার একটা পর্যায়ে নিশ্চয়ই পরিবার একটা খুব শক্ত ভূমিকা পালন করতে পারে, আমি জানি না, হয়তো পারে হয়তো পারে না। ডক্টর মজুমদার যদি একটু বলেন। এই প্রশ্নটা আসার আগে আপনি শেষের সেন্টেন্সের লাস্ট প্রশ্ন যখন উত্তর তখন একটা প্রশ্ন বলছেন কি লোভে পড়ে, এই জায়গাটা একটু বলা দরকার। এটা ঠিক লোভে পড়ে, জেনারেল সেন্সে আমরা যাকে লোভ বলি তার মধ্যে এটা সম্ভবত পড়বে না, কারণ যাদেরকে নিয়ে আমরা দেখি যে জঙ্গি গোষ্ঠী যারা কাজ করে, তারা আসলে একটা পারপাস নিয়ে কাজ করে, তাদেরকে দেখানো হয় দেয়ার ইজ এ পারপাস এবং উই ক্যান কন্ট্রিবিউট ইনটু দ্যাট পারপাস। বেসিক্যালি এই যে 5টা ছেলে বা 6টা ছেলে যাদের কথা বলছে না, জীবন দিল, ওরা কিন্তু ফিল করছে যে ওরা একটা ভালো কাজ করলো, ওরা যদিও কিছু লস করলো, কিছু মানুষের ক্ষতি করলো, কিন্তু বিনিময়ে ওরা অনেক বড় কিছু একটা পেতে যাচ্ছে, শুধু ওদের জন্য না, সোসাইটির জন্য। এটা ওদের বিলিফ সিস্টেমের পার্ট। এটা গেল। এবার যদি পরিবারের কথাটা, পরিবার আসলে এই প্রক্রিয়াতে কন্ট্রিবিউট করে বলাটা খুবই ভুল হবে। এই প্রক্রিয়া না, আমি বলছি এই প্রক্রিয়ার ক্ষেত্রে নিশ্চয়ই পরিবারের একটা ভূমিকা আছে। আমি সেটা আসছি, সেটা বাধা দেওয়া হোক বা উদ্ধার করা হোক, কিছু কাজ করতে পারে যেটা কিনা এই প্রসেসটাকে বাধা দিতে পারে, বা আমরা যদি বলি ব্যক্তির মধ্যে ভালনারেবিলিটি তৈরি হয়, কোন মানুষটা এরকম একটা সিচুয়েশনে ঢুকে পড়বে এবং
নিজেকে এই ধরনের আইডিওলজি ঢুকাতে হেল্প করবে, সেই জায়গাটায় পরিবার যদি স্ট্রং ভূমিকা পালন করে তাইলে হয়তো এই কিছু জায়গা তৈরি হয় ব্যক্তির মধ্যে যাতে ব্যক্তি ভালনারেবল থাকবে না। আমরা জেনারেলি বলি আমাদের ভাষায় প্রত্যেকটা মানুষের একটা কোর বিলিফ থাকে, নিজের সম্পর্কে একটা বিলিফ। যেমন আমার সম্পর্কে আমার বিলিভ হতে পারে যে আমি কোনো কাজের না, বা আমার বিলিভ হতে পারে যে আমি ভালো মানুষ। এই যে বিলিফগুলো এগুলো পরিবার থেকে তৈরি হয় মানুষের মধ্যে। এখন যদি পরিবার থেকে এমন কোনো বিলিফ, পরিবার এবং পারিপার্শ্বিকে থাকে সবই, শুধু পরিবার না, যদি এমন কোনো বিলিফ তৈরি হয় যে আমি কোনো কাজের না, এই ব্যক্তিটা খোঁজে একটা প্রমাণ করতে, কারণ আমি কাজের না এটা মেনে নেওয়াটা সহজ না আমার জন্য। আমি সবসময় একটা অপরচুনিটি খুঁজবো যে কি করলে আমি কাজের প্রমাণিত হতে পারি। এবং এটা নানানভাবে দেখবেন যে যারা মনে করে আমরা কোনো কাজের না, তারা দেখবেন যে অন্যের কথা মেনে নেওয়া সহজে বা কাউকে খুশি করার চেষ্টা করতে পারে, এই জিনিসগুলো থাকে তাদের মধ্যে। এখন যদি কারো ফিলিং হয় যে আমি কোনো কাজের না, এবং তার কাছে একটা অপরচুনিটি দেওয়া হয় যে তুমি এটা একটা দারুণ কাজ করতে পারো, ওয়ার্ল্ড এবং রিলিজিয়নকে সেভ করে ফেলতে পারো এই কাজটা দিয়ে, এবং সে কিন্তু হয়তো লুফেও নিতে পারে। তো পরিবারের কাজটা হতে পারে এমন, পরিবারগুলো যদি ওয়েল ফাংশনিং হয়, প্যারেন্টসরা যদি ঠিকঠাক মতো তাদের কাজগুলি করতে পারেন, মানে সাপোর্টিভ জায়গা থেকে বাচ্চাকে একটা ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে পারেন, সম্ভাবনা আছে বাচ্চা যদি সেলফ কনফিডেন্ট হয় তাহলে এই ধরনের তাকে ইনডক্ট্রিনেট করাটা সহজ হবে না, বা মগজ ধোলাই করাটা সহজ হবে না। এটা অনুমান করা যেতে পারে, কিন্তু এটা নিশ্চিত মানে বলা সম্ভব না যে এই কারণেই, বা আমরা যাদের ফ্যামিলিতে দেখছি তাদের কারণেই বাচ্চাগুলো এরকম হয়েছে, এটা বলাটা খুব কঠিন। আরেকটা ছোট্ট ব্যাপার বলে রাখা দরকার যে এই যে গ্রুপগুলো যারা কিনা মানুষকে এরকম কাজ করান, এটা শুধু ইসলামিক গ্রুপ বলছি তা না, ইসলামিক নন ইসলামিক প্রচুর গ্রুপ আছে যারা কিনা এই ধরনের অ্যাক্টিভিটি এনগেজ করে। আমরা একটা সময়, আমি তখন ছিলাম না, পড়েছি এইসব সম্পর্কে, যেমন 70-এর দশকে বামপন্থী দলগুলো ইন্ডিয়াতে ভীষণ একটা আন্দোলন যারা করেছে, জি, এবং তখনও কিন্তু একই প্রসেস এখানে, যে বেসিক্যালি তাদেরকে একটা পারপাস দেওয়া হয়, দিস ইজ এ পারপাস, এবং তুমি এটার জন্য লড়তে পারো, ফাইট করতে পারো। তুমি হয়তো কারো ক্ষতি করছো অ্যাপারেন্টলি, কিন্তু ইন দ্য লং রান তুমি মানুষের বেনিফিট করছো, শোষিত লোকের মঙ্গল করছো। ব্যাপারটা বেসিক্যালি ওই জায়গা থেকে আসা। আর কোথায় ছিলাম যেন আমি, সরি, বেসিক্যালি ওই জায়গাটা থেকে আসা। তো এই জায়গাটা চেঞ্জ করার জন্য আমরা যদি ফ্যামিলি মেম্বার যে একটা সাপোর্টিভ রোলে থাকে, ব্যক্তির মধ্যে যদি স্ট্রং বিলিফ তৈরি হয় সেলফ সম্পর্কে, তো এটা হয়তো প্রিভেন্ট করা সম্ভব। এবং এই বয়স যখন রিক্রুট করে ওদেরকে চেষ্টা করা হয় ইয়াং বয়স থেকে করতে, অ্যাডোলেসেন্ট বা অ্যাডোলেসেন্ট পার হয়েছে মাত্র এরকম একটা বয়স থেকে, 13, 14, 15, 16, এই বয়সটা হচ্ছে একটা বয়স যেখানে পার্সোনালিটি বা বিলিফ সিস্টেম খুব স্ট্রংলি তৈরি হয় না। এই বয়সে ঘাত প্রতিঘাত আমরা যা যাই তার ভিত্তিতে আমাদের বিলিফ সিস্টেম তৈরি হয়ে যায়। এখন আমার বয়স যদি 40 হয়, আমাকে চেঞ্জ করাটা যত সহজ, একটা 14-15 বছর বয়সের ছেলেকে চেঞ্জ করাটা অনেক বেশি ইজিয়ার, কারণ তাকে আমরা বলি ম্যালিয়েবল, তার পার্সোনালিটিকে চেঞ্জ করা সম্ভব। ওরা এই সুযোগটা নেয় আসলে, এই আর কি। আমার মনে হয় যে আমরা আমাদের প্রশ্ন, বেশ কিছু প্রশ্নের উত্তর পেয়েছি। এবং ডক্টর কামরুজ্জামান, আমার মনে হয় এই সময় আপনাদের অনেক বেশি কাজ করবার আছে, অনেক বেশি করে লিখবার এবং অনেক বেশি করে জানাবার। জি, আমি ফিল করি যে এখানে আসলে সাইকোলজিতে বিরাট একটা রোল প্লে করার সুযোগ আছে, কারণ আমরা না, মানে আমাদের সোসাইটিটা এমন যে আমরা ইমিডিয়েট জিনিসগুলি এত ফোকাস থাকি। যেমন এই যে আমাকে প্রশ্নগুলি করা হচ্ছে, এই প্রশ্নগুলো আরো আগেই ভাবা উচিত ছিল। আসলে ঘটনাটা ঘটে যাওয়ার পর এই প্রশ্ন করা আসলে কোনো মানে হয় না, অতগুলো লাইফ আমরা লুজ করলাম। তার মানে না যে এখন এই প্রশ্ন করা যাবে না, কিন্তু এই প্রশ্নগুলো আগে কেন করিনি আমরা, কেন প্রিভেন্টিভ জায়গাটা নিয়ে আমরা ভাবি না? হয়তো আজকে থেকে আমাদেরকে এই প্রিভেন্টিভ জায়গাগুলো নিয়ে শুরু করতে হবে, খুব ভালো। এই লাইফগুলো লস হলো, কিন্তু কিন্তু এখনই শুরু করা দরকার আসলে কাজগুলো, এবং বেশি করে বলা, বেশি করে লেখা, বেশি করে গণমাধ্যমে আসা। ডক্টর এম কামরুজ্জামান, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আমরা যে আলাপগুলো শুনছিলাম, আমার মনে হয় তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ। জি, আমার কিছু বাস্তব অভিজ্ঞতা একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু, যেটা আমি বলছিলাম যে জঙ্গিবাদের পেছনে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক কারণগুলো দেখা দরকার। আমাদের এখানে কিন্তু জঙ্গিবাদের যে ধর্মকে ব্যবহার করা রাজনৈতিকভাবে ইমপ্ল্যান্ট করা হয়েছে। এটা কিন্তু এমন না যে হঠাৎ করে অটোমেটিক চলে আসছে, এরকম না। কিন্তু আমরা 75-এ যখন আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যেই অসাম্প্রদায়িক বাংলাদেশের, যেটা ফারজানা বললেন, সেই বাংলাদেশের পক্ষেই কিন্তু আমরা ছিলাম। সকল ধর্মের মানুষ, আমরা পূজা, ঈদ, আমরা বড়দিন একসাথে পালন করার সংস্কৃতির মধ্যে বড় হয়েছিলাম। আমরা দেখলাম বঙ্গবন্ধুকে হত্যার পরে রাষ্ট্রধর্মকে, ইসলামকে এনে ব্যবহার করা হলো রাজনৈতিকভাবে। তারপর যে ঘটনাটি উনি বললেন ডক্টর কামরুজ্জামান, এই ঘটনা আমি অভিজ্ঞতাটুকু বলি। যখন বাংলাদেশে পুনর্জীবিত করা হলো জামাতকে, শিবির, আপনাদের মনে আছে কিনা, আমরা আমাদের স্কুলের সময় স্কুলগুলোতে ওরা গিয়ে 3, 4, 5 থেকে শুরু করে প্রথমে ওদেরকে সাথী বন্ধু হিসাবে
ইনভাইট করতো, জামাত শিবিরের কথা বলছি, রুটিন দেওয়া হতো। হ্যাঁ, প্রথমে স্কুলের টিউশনের হেল্প করতো, তারপরে তাদেরকে এই কথাগুলো বলা হতো যে ভালো মানুষ হতে হবে, ভালো লেখাপড়া করতে হবে, ভালো ধর্ম পালন করতে হবে। এই যে রিক্রুট করার যে সময়টা এবং বয়সটা, এইটা পারফেক্ট একটা এক্সাম্পল উনি বলেছে। টিনেজার, আপনি জানেন পৃথিবীব্যাপী কিন্তু বয়সন্ধির এই সময়টা, টিনেজটাকে একটা ডেঞ্জারাস সেন্সিটিভ টাইম বলা হয়। সেই জায়গাটা ওরা কিন্তু এই জঙ্গিবাদ এখন যেমন হচ্ছে, বাংলাদেশেও কিন্তু সূচনা হয়েছিল সেই সময় থেকে। আজকে আমরা যারা এই যে জামাত শিবিরের যারা উদ্বুদ্ধ হয়েছিল, যেটা উনি বললেন যে বাংলাদেশ স্বাধীনতার পরে যেমন নকশাল অথবা তখনই কিন্তু চরমপন্থী বাম রাজনীতির একটি উৎপাদ বাংলাদেশে ছিল, সেটাও কিন্তু একই ধরনের লোক। আর শেষ কথা আমি এইটুকু বলবো যে আমাদের শিশুদের মধ্যে ওনারা এটা আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেলফ এস্টিম বাড়ানোর উদ্যোগ নিতে হবে। একটু দিয়ে রাখি, বাগদাদে আইএস এর গাড়ি বোমা হামলা, নিহত 125, আহত 2 শতাধিক। জি, এক্স্যাক্টলি, এটা কন্টিনিউয়াস হচ্ছে। এটাই আমি বললাম যে বাগদাদে হচ্ছে, সিরিয়াতে হচ্ছে, মধ্যপ্রাচ্যের দেশে দেশে হচ্ছে, পাশ্চাত্যে হচ্ছে। বাংলাদেশ একটা নিরাপদ, মুসলমান অধ্যুষিত নিরাপদ জায়গা ছিল। আপনার মনে থাকবার কথা, আল জাওয়াহিরি কিন্তু এখন থেকে বছর খানেক আগে, বছর দেড়েক আগে, তারা কিন্তু একটি বার্তা দিয়েছিল যে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত, বাংলাদেশ, মায়ানমারে তারা এক ধরনের ঘাঁটি করতে চায়। সেইটা একটা তথ্য। আরেকটি তথ্য হচ্ছে, যখন বিশ্বব্যাপী আইএস এবং আল কায়দা তৎপর, তখন এই ইন্টারনেটের প্রসারের মধ্যে আমাদের তরুণ সমাজ অথবা বয়সন্ধির মধ্যে যে বয়স, তাদেরকে কিন্তু আমরা এই যে মনোজগতে পরিবর্তন হয়ে যাচ্ছে, তাদেরকে আমরা ধরে রাখবার মতো, আমাদের সংস্কৃতিকে দিয়ে সেলফ এস্টিম বাড়ানোর মতো আয়োজনটুকু আমরা করি নাই। ওই ভ্যাকুয়ামটা, ওই যে আমার আত্মবিশ্বাসের নড়বড়ে জায়গায়, সে জায়গায় ওরা তৈরি করে অবস্থান করে নিচ্ছে একটি নতুন জঙ্গিবাদের চেতনা। এই জায়গাটা আমাদের কাজ করতে হবে ভবিষ্যতে এই ধরনের হামলা বন্ধ করার জন্য। আমাদের সংস্কৃতি চেতনাকে উজ্জীবিত করতে হবে। আমি এই আলোচনায় আসবো, কিন্তু তার আগে আমি আমাদের প্রযোজনার যে বন্ধুরা রয়েছেন, সহকর্মীরা রয়েছেন, তাদের কাছে আমি একটি খবরের দিকে দৃষ্টিপাত করাতে চাই। সেই খবরটি ডেইলি স্টারে এসেছিল, ওখানে আটকে থাকা জিম্মি হাসনাত করিমের বর্ণনায়, এবং সেখানে তিনি বলছেন যে দে ডিড নট বিহেভ রাফ উইথ দ্য বাংলাদেশ ন্যাশনালস, এবং তার ছেলে রিয়াজুল করিম, তিনি বলছেন তার ছেলের বরাত দিয়ে, rather they provided night meals for all Bangladeshis. The gunmen were doing a background check on religion by asking everyone, আমি আবারও বলছি, to recite from the Quran. Those who could recite a verse or two were spared, এবং the others were tortured. এই খবরটি নিয়ে আমি, এই খবরটি বলে আমি একটুখানি বিরতিতে যেতে চাই। এখানে বাংলা ট্রিবিউনের একটি খবরের দিকে আমি খবরের দিকে দৃষ্টিপাত করাতে চাই। গুলশান হামলা, নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক প্রকৌশলী হাসনাত করিম আটক। মানে এই হাসনাত করিম যার কথা আমরা বলছি, যে তিনি বলছেন, এবং আমি আরো একবার বলছি যে একমাত্র তিনি ছেড়ে আসা জিম্মি যার এরকম একটি তথ্য, যার কথা দিয়ে আমরা পেয়েছি যে সকলকে কোরআনের সূরা পড়তে বলা হয়েছে। যারা পেরেছে তারা ছাড়া পেয়েছে, যারা পায়নি তারা ছাড়া পায়নি, এরকম কোনো কথা আর কোনো জিম্মি বলেননি এখন পর্যন্ত। যারা ছাড়া পেয়ে এসেছেন কেউই বলেননি। এই খবরটি কতটা সত্য আমি জানি না, বা কি ব্যাপার আছে এখানে, আরো কিছু বিষয় আছে। আমি একটু বিরতি নিয়ে ফেরত আসছি, কারণ আর একটু বেশি সময় দাবি করে এই ঘটনাটি। আসছি। খুব বেশি হাতে নেই, একটু এই যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, হাসনাত করিমের এই তথ্যটি কিন্তু অন্য কোনো জিম্মি তার বর্ণনায় বলেননি। সূরা বলতে বলা এবং সূরা না পারলে তাদেরকে করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। এই হাসনাত করিম, যিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক, এবং যার ফেসবুক প্রোফাইলে তার ছবিও দেখা যাচ্ছে, তাকে 3টি ছবিতে দেখা যায়। একটু যদি ছবিগুলো আমরা দেখি, সেই 3টি ছবি এই হোলি আর্টিজান রেস্তোরাঁর ঠিক পাশেই কেউ একজন প্রতিবেশী তুলেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে যে সকালে কমান্ডো অভিযানের আগে তিনি, খুব সম্ভবত তিনি, কারণ মাথায় যেহেতু তার চুল নেই এবং চেক শার্ট, খুব সম্ভবত এটি হাসনাত করিম, তিনি বের হয়ে যাচ্ছেন, এবং এখানেও এই যে তিনি বের হয়ে যাচ্ছেন সেই ছবিটি দেখা যাচ্ছে। এবং আরেকটি ছবিতে যেটি দেখতে পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে তিনি ছাদে জঙ্গিদের সঙ্গে, মানে ছোট করে, যেহেতু সময় নাই, এটা নিয়ে কিন্তু সারা
শহরের মধ্যে বিভিন্ন জায়গায় এই আলোচনা চলছে, যে পর্যন্ত যা ছবি পাওয়া গেছে প্রত্যেকের মধ্যে যখন মৃত্যু আতঙ্ক, যেই ছবিগুলো তাকে দেখা গেছে মনে হচ্ছে যেন স্বাভাবিকভাবে তাকে চলতে ফিরতে দেয়া হয়েছে। এর কারণটা কি উনি হয়তো বলতে পারবেন। এবং একই সাথে বলবার, আপনি যেই তথ্যটি এর আগে উল্লেখ করলেন যে একটি কলেমা পড়তে পারলে বা সূরা বলতে পারলে তাদের ভালো আদর যত্ন করা হয়েছে, এর মধ্যে দিয়ে একটি মেসেজ দেওয়ার ব্যাপার কিনা এটাও আমাদের মধ্যে একটি প্রশ্ন। তবে আমি সাংবাদিক হিসেবে, নাগরিক হিসেবে মনে করি তাকে একেবারে নিরাপদে জিজ্ঞাসাবাদ করা দরকার। তিনি যেহেতু প্রত্যক্ষদর্শী পুরো ঘটনাটার, কারা ছিল, তাদের মুভমেন্ট, কেন তাকে সকলকে বাদ দিয়ে পরিবার সহ আসতে দিল, তাদের মোটিভটা, পুরো বিষয়টা এবং ঘটনাটা তার কাছে জানা যাবে। এর সাথে আমি এইটুকু উল্লেখ করতে চাই যে হলি আর্টিজান যে রেস্টুরেন্টটি, এই জায়গাটিতে কিন্তু আমার কাছে পুরো ঘটনা দেখে মনে হয় যে পরিমাণ অ্যামুনিশন ব্যবহার করা হয়েছে, যে পরিমাণ অস্ত্র গোলাবারুদ ব্যবহার করা হয়েছে, সেখানে হঠাৎ করে তারা গিয়ে করে না, এটা দীর্ঘ পরিকল্পনা ছিল। সে একাধিকবার তারা গেছে এবং এখানে অনেকের মনে প্রশ্ন যে আর্টিজানের এত কর্মচারী প্রায় সবাই নিরাপদে চলে আসতে পারলো, এই বিষয়গুলো নিয়ে তার মানে কি তাদের এই বিষয়টা সম্পর্কে ধারণা ছিল কিনা, অতীতে এই ধরনের কোনো আশঙ্কা হুমকি তাদের ছিল কিনা, অথবা যারা এই মানে হত্যাকারী, হামলাকারী, জঙ্গি, তারা অতীতে আসা যাওয়া করেছে কিনা, এই যোগসাজশের ব্যাপার থাকতে পারে কিনা, এই সম্ভাবনাগুলো নিয়েও আমাদের খতিয়ে দেখা দরকার। এখানে আমি শেষ করবো এই কথা বলে যে এই ঘটনার পরপরই কিন্তু ভারতের প্রধানমন্ত্রী আমাদের পাশে দাঁড়াবেন বলে ফোন করেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে জন কেরি ফোন করেছেন এবং অন্যান্য দেশগুলো, ভ্যাটিকানের মতো জায়গায় লক্ষ লক্ষ মানুষ এই সহানুভূতি জানিয়েছেন। তার মানে বাংলাদেশের আগামী দিনে যে কোনো সংকটের প্রস্তুতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আমরা সহযোগিতা চাচ্ছি, অভ্যন্তরীণ আমাদের রাজনৈতিক এক ধরনের সহযোগিতা, ঐক্য দরকার। এই জায়গায় আমি আবার আপনার কাছে ফিরে আসতে হবে, কিন্তু ফারজানা রহমানের কাছে জানতেই চাই, সেটি হলো আজকে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং আমার মনে হয় যে উনি বারবারই অনেক ইতিবাচক কথা বলেছেন, সব ভেদাভেদ ভুলে গিয়ে, বিভেদ ভুলে গিয়ে আমরা জাতীয় ঐক্যমত্যে কাজ করব ইত্যাদি ইত্যাদি। এবং আমি কয়েকটি জায়গায় দেখলাম যে সেটিকে আবার সে আহ্বানকে প্রত্যাখ্যানও করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। ফারজানা রহমান, এটিকে কিভাবে? যেটা মঞ্জু ভাই আসলে বলছিল যে রাজনৈতিক একটা বড় কারণ যেটা হচ্ছে এই ধরনের উগ্রবাদ বা এই ধরনের উগ্রপন্থী যে হামলাগুলো বা যে প্রসার, এটার একটা বড় কারণ হচ্ছে রাজনৈতিক যে অথরিটেরিয়ান গভর্নমেন্ট বা আমাদের এত ছোট একটা দেশে এত রাজনৈতিক বিভক্তি এবং রাজনৈতিক যে ঐক্য, সেটার একটা অভাবের কারণেও অনেকে বলে থাকে যারা এই নিয়ে গবেষণা করে আমাদের দেশের রিলিজিয়াস টেরোরিজম নিয়ে, তারা বলেন যে এটা একটা অন্যতম কারণ হচ্ছে যে আমাদের যে সামগ্রিক ঐক্যটা, রাজনৈতিক ঐক্যটা, সেটা আমাদের মধ্যে নাই। তো আমি যদি খুব পজিটিভলি দেখি, আমি আসলে ওয়েলকাম জানাই এবং আজকে আমার মনে হচ্ছে খুব সেফ এবং খুব কেয়ারফুলি আসলে খালেদা জিয়া তার স্টেটমেন্টগুলো দিয়েছে এবং তিনি যেরকম ঐক্যের কথা বলেছেন যে দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের আসলে একত্রে একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। সো আমি রিয়েলি ওয়েলকাম করি এবং এটা আমার নিজস্ব একটু মতামত। আমার ধারণা একটু সরকার পক্ষের এখানে একটু চিন্তা করার বা সরকার পক্ষের এখানে উদার হওয়ার স্কোপটা অনেক বেশি। সো সরকার পক্ষ বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটু ভেবে দেখবেন যেটা আসলে কোন পর্যায়ে বা কিভাবে গেলে এই ঐক্য বা এই রোড ম্যাপটা করা যায়। কিন্তু এটার উপরে আমাদের কোনো দ্বিমত বা আমার পার্সোনালি কোনো দ্বিমত নেই যে আসলে রাজনৈতিক ঐক্য এবং রাজনৈতিক একমত আমাদের দেশে অবশ্যই দরকার এই ধরনের হামলাগুলো প্রতিহত করার জন্য। আমি ছোট করে অ্যাড করবো এইটুকু, আমরা ঐক্য চাই, সম্প্রীতি চাই, কিন্তু সকল ধর্মের মানুষ একত্রে বাস করবে এই বিশ্বাসের উপর ঐক্য হতে হবে। আমাদের অতীত অভিজ্ঞতা হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এনেছিলেন, পরবর্তী সামরিক শাসকেরা রাষ্ট্রধর্ম আমাদের উপরে বসিয়ে দিয়েছিলেন এবং বিএনপির অতীত ইতিহাস কিন্তু তারা ধর্মকে ব্যবহার করছে। হেফাজতের ঘটনা আমাদের মনে আছে, এই ধরনের একটি সংক্ষুব্ধ ঘটনা হবার পক্ষে ছিল। জঙ্গি, জামাত, শিবিরকে সাথে নিয়ে তারা এখনো রাজনীতি করেছেন। মাহবুবুল আহমান হানিফ যেটি প্রতিক্রিয়া বলেছেন যে জামাত শিবিরকে বাদ দিয়ে যাদের জঙ্গি তৎপরতার প্রমাণ আমাদের ভুরি ভুরি আছে, ইতিমধ্যে যাদেরকে আটক করা হয়েছে জেএমবি, হরকাতুল জিহাদ নানার নামে, এরা জেএমবি, তারা জামাত শিবিরের সদস্যের প্রমাণ আছে আমাদের কাছে। ফলে ওনাদের এই বক্তব্যটা আমি মনে করি সাধারণ মানুষের সমর্থন করে যে আপনাদের ঘোষণা দিতে হবে যে জঙ্গি কোনো রাজনৈতিক দলের সাথে বিএনপির মতো বড় একটি গণতান্ত্রিক দল থাকবে না, তখনই কেবল গণতন্ত্র মনা দলগুলোর মধ্যে ঐক্য হতে পারে।
জঙ্গি এবং ঐক্য গণতন্ত্রের মধ্যে তো ঐক্য হতে পারে না, তখন কিন্তু আমরা অনিরাপদই থাকবো। তবে ফারজানার সাথে আমি একমত, অধ্যাপক ফারজানা যেটি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ঐক্যের কথা বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণে, সেই ঐক্য হতে হবে। এটি অসাম্প্রদায়িক সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করে মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশের পক্ষে, এটা যারা বিশ্বাস করেন তার পক্ষে ঐক্যতা আমরা প্রত্যাশাই করি। এবং এটা যদি উনি বিশ্বাস করে থাকেন যে এই জঙ্গিবাদ কিন্তু কারো নিরাপত্তার জন্য কল্যাণকর না, যেই ক্ষমতায় থাকুক, কিন্তু আমরা অতীতে লক্ষ্য করেছি যে আন্দোলনের নামে ক্ষমতায় যাবার জন্য এই জঙ্গিবাদ অথবা ধর্মান্ধতাকে ব্যবহার করা হয়েছে, সেটা যেন না হয়। কথায় না, আমরা কাজে দেখতে চাই। আমরা বেহেস্তে যাচ্ছি তোমরা পালাও, গুলশান হামলায় শেষে হোলি আর্টিজান রেস্টুরেন্টের যেসব স্টাফদের দিয়ে খাবার তৈরি করে জঙ্গিরা খেয়েছিল রবিবার সকালে সেনাবাহিনীর অভিযানের আগে, তাদের উদ্দেশ্যে জঙ্গিরা এসব কথা বলে। অভিযানের পর বের হয়ে আসা হোলি আর্টিজানের শেফ সহকারী শাহরিয়ার আহমেদ সেরুর বরাত দিয়ে তার চাচা ইব্রাহিম আহমেদ শনিবার রাতে বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন। মোটামুটি এই। তবে এই নিয়ে আরো অনেক প্রশ্ন থাকবে, এই প্রশ্নের উত্তরগুলো রক্ষাকারী বাহিনীর তথ্যের ভিত্তিতে আমাদের অনেক প্রশ্নের হয়তো জবাব পাওয়া যাবে, এবং তারপর আবার নিশ্চয়ই অনেক কাজ করবারও থাকবে, আরো যেন অনেক শক্তভাবে আমরা আমাদের দেশটিকে গড়ে তুলতে পারি, আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে পারি, সেই প্রত্যাশা এবং সেই লড়াইয়ে আপনারা নিশ্চয়ই সামিল হবেন এবং বাংলাদেশের প্রতিটি মানুষ ঐক্যবদ্ধভাবে এই জঙ্গিবাদকে রুখতে সাহায্য করবে, কাজ করবে, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি ৭১ জার্নাল। সবাই ভালো থাকুন।